আপনার টিভি যদি আপনার কথা না শুনে নিজে নিজেই চ্যানেল পাল্টাতে থাকে, আপনি কি করবেন? বিরক্ত হবেন, তাই না? কিন্তু আপনার মন তো ঠিক সেটাই করছে। সে আপনার অনুমতি ছাড়াই আপনাকে দুশ্চিন্তার চ্যানেলে নিয়ে যাচ্ছে। আজ আমরা শিখব কিভাবে আপনার মনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনবেন। আপনার এই মানসিক রিমোট কন্ট্রোলটি হাতছাড়া হওয়ার পেছনে একটি বড় কারণ আছে, আর সেটি বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। পিটার হলিন্স তার বইয়ের শুরুতেই একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অনেকেই মনে করি আমি যা চিন্তা করছি সেটাই আমি, অর্থাৎ আমার চিন্তা এবং আমার সত্তা এক। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আপনার টিভি আর টিভির স্ক্রিনে চলা নাটক যেমন এক জিনিস নয়, ঠিক তেমনি আপনি এবং আপনার মাথার ভেতর চলা চিন্তারাও এক জিনিস নয়। কিন্তু সমস্যা হলো আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের পক্ষে কাজ করে না। পিটার হলিন্স আমাদের এই নিয়ন্ত্রণহীন মনকে তুলনা করেছেন একটি মাতাল বানরের সাথে। বৌদ্ধ দর্শনে একে বলা হয় মাঙ্কি মাইন্ড। একটু ভাবুন তো, একটা বানর যদি ক্যাফিন খেয়ে মাতাল হয়ে যায়, সে কেমন আচরণ করবে? সে এক গাছ থেকে আরেক গাছে লাফাবে, চিৎকার করবে এবং সব কিছু তছনছ করে দেবে। আমাদের মনও ঠিক তাই করে। এই মুহূর্তে সে হয়তো ভাবছে আগামীকালের মিটিংয়ে কি হবে। পর মুহূর্তেই সে আপনাকে মনে করিয়ে দিচ্ছে ৫ বছর আগে তুমি ওই কাজটা করে কত বড় ভুল করেছিলে। এর পরেই আবার সে আপনাকে ভয় দেখাচ্ছে যদি তোমার চাকরিটা চলে যায়। এই যে এক চিন্তা থেকে আরেক চিন্তায় ক্রমাগত লাফানো, এটা আপনার ব্রেনের ডিফল্ট সেটিংস। আপনি যখন চুপচাপ বসে থাকতে চান, বিশ্রাম নিতে চান, তখন এই মাঙ্কি মাইন্ড আপনাকে খোঁচাতে থাকে। সে আপনাকে বর্তমান মুহূর্ত থেকে ছিনিয়ে নিয়ে কখনো অতীতে ফেলে দেয়, আবার কখনো ভবিষ্যতের ভয়ের রাজ্যে বন্দী করে রাখে। এখন প্রশ্ন হলো আমাদের মস্তিষ্ক কেন এমন করে? সে কি আমাদের শত্রু? উত্তর হলো না, বরং উল্টোটা। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সুখী রাখার জন্য নয়। আদিম যুগে যখন মানুষ জঙ্গলে থাকত, তখন এই অতিরিক্ত চিন্তা বা ওভারথিঙ্কিংই মানুষকে বাঁচিয়ে রাখত। ঝোপের আড়ালে কি বাঘ আছে, কাল কি খাবার জুটবে, এই দুশ্চিন্তাগুলো তখন জরুরি ছিল। কিন্তু সমস্যা হলো আমরা এখন আর জঙ্গলে থাকি না, আমাদের পিছু কোনো বাঘ ধাওয়া করছে না, অথচ আমাদের ব্রেনের সেই পুরনো সফটওয়্যার এখনও আপডেট হয়নি। তাই যখনই আপনি কোনো ছোটোখাটো সমস্যায় পড়েন, যেমন বস হয়তো একটু কড়া কথা বলল বা কেউ আপনার মেসেজের রিপ্লাই দিল না, আপনার ব্রেন সেটাকে জীবন মরণ সমস্যা হিসেবে চিহ্নিত করে। সে ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়, আপনার হার্টবিট বেড়ে যায়, আপনি অস্থির হয়ে পড়েন। পিটার হলিন্স এই বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এই অতিরিক্ত চিন্তা আসলে একটা ধোঁকা। আমরা ভাবে কোনো একটা বিষয় নিয়ে যত বেশি চিন্তা করব, তত দ্রুত সেটা সমাধান হবে। আমরা মনে করি দুশ্চিন্তা করা মানেই হলো আমরা দায়িত্বশীল। কিন্তু সত্যিটা হলো চিন্তা করা আর সমাধান করা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যখন আপনি একই নেতিবাচক চিন্তা বারবার করতে থাকেন, তখন আপনি আসলে সমাধানের দিকে এগোচ্ছেন না, আপনি বরং আপনার মগজের ভেতর একটা বিষাক্ত চক্র তৈরি করছেন। বিজ্ঞানীরা একে বলেন রুমিনেশন, গরুর মতো জাবার কাটা। গরু যেমন খাবার গিলে ফেলার পর আবার সেটা মুখে এনে চিবোতে থাকে, আমরাও আমাদের দুঃখ, অপমান বা ভয়ের স্মৃতিগুলো বারবার মেমোরি থেকে বের করে এনে চিবোতে থাকি। আর যতবার আমরা এটা করি, ততবার আমাদের নিউরনগুলো একে অপরের সাথে আরও শক্তিশালী সংযোগ তৈরি করে। সহজ কথায়, আপনি যত বেশি দুশ্চিন্তা প্র্যাকটিস করবেন, আপনার মস্তিষ্ক দুশ্চিন্তা করতে তত দক্ষ হয়ে উঠবে। আপনি অজান্তেই আপনার ব্রেনকে ট্রেনিং দিচ্ছেন কিভাবে অসুখী থাকতে হয়। কিন্তু আশার কথা হলো এই ট্রেনিং বদলানো সম্ভব। নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের নমনীয়তার কারণে আমরা চাইলেই আমাদের চিন্তার প্যাটার্ন ভেঙে নতুন প্যাটার্ন তৈরি করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেটাই করব। আমরা এই বইয়ের প্রতিটা অধ্যায়কে খুব গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব কিভাবে সচেতনতার মাধ্যমে এই মাতাল বানরকে শান্ত করা যায়, কিভাবে নেতিবাচক চিন্তার লুপ ভেঙে ফেলা যায় এবং কিভাবে নিজেকে নিজের চিন্তার কারাগার থেকে মুক্ত করা যায়। এই জার্নিটা সহজ হবে না, কারণ আমরা বছরের পর বছর ধরে ভুল অভ্যাস গড়ে তুলেছি। কিন্তু আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকেন এবং এই টেকনিকগুলো ধাপে ধাপে প্রয়োগ করেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার মাথার ভেতরের কোলাহল কমে আসবে। আপনি আবার সেই হারিয়ে যাওয়া রিমোট কন্ট্রোলটি ফিরে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপে, যেখানে আমরা শিখব কিভাবে নিজের চিন্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তাকে কৌশলে হারিয়ে দেওয়া যায়। যুদ্ধের কথা যখন বললাম, তখন হয়তো আপনার মনে হতে পারে যে আমাদের মনের সাথে লাঠি সোঁটা নিয়ে মারামারি করতে হবে। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখনই আপনি নিজেকে জোর করে কোনো কিছু না ভাবার নির্দেশ দেন, আপনার মন ঠিক ওই জিনিসটাই বেশি করে ভাবতে শুরু করে? একে সাইকোলজিতে বলা হয় দ্য হোয়াইট বিয়ার এফেক্ট।
আমি যদি এখন আপনাকে বলি আগামী 1 মিনিট আপনি কোনোভাবেই সাদা ভাল্লুকের কথা চিন্তা করবেন না, দেখবেন আপনার মাথায় বারবার ওই সাদা ভাল্লুকের ছবিই ভেসে উঠছে। তাই আমাদের প্রথম কৌশল হলো জোর করে চিন্তা বন্ধ না করা, বরং চিন্তার ধরনটা বোঝা। আর এখানেই আমাদের সামনে আসে অতিরিক্ত চিন্তার সবচেয়ে বড় কুফল, যাকে পিটার হলিংস নাম দিয়েছেন অ্যানালিসিস প্যারালিসিস বা বিশ্লেষণ পক্ষাঘাত। বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি নতুন ল্যাপটপ কিনবেন। আপনি ইন্টারনেটে সার্চ দিলেন, হাজার হাজার অপশন, হাজার হাজার রিভিউ। আপনি একটার পর একটা ভিডিও দেখছেন, আর্টিকেল পড়ছেন। আপনার মনে হচ্ছে আমি সেরা ল্যাপটপটাই কিনব, কোনো ভুল করা যাবে না। কিন্তু সমস্যা হলো তথ্যের এই বিশাল সমুদ্রে আপনি ডুবে যাচ্ছেন। 7 দিন পার হয়ে গেল, কিন্তু ল্যাপটপ আর কেনা হলো না। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ভয়ে আছেন, যদি ঠকে যাই, যদি এর চেয়ে ভালো কোনো অফার মিস করে ফেলি। এই যে সবচেয়ে সঠিক বা পারফেক্ট সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা, এটা আসলে একটা ফাঁদ। আমরা ভাবি আমরা খুব বুদ্ধিমানের মতো কাজ করছি, সব দিক বিবেচনা করছি, কিন্তু আসলে আমরা ভয়ের কারণে জমে গেছি। আমাদের ব্রেন তখন আর কোনো অ্যাকশন নিতে পারে না, অনেকটা প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। লেখক বলছেন অতিরিক্ত চিন্তা করার মূল কারণই হলো আমরা ভুল করতে ভয় পাই, আমরা অনিশ্চয়তা সহ্য করতে পারি না। কিন্তু জীবনের একটা কঠিন সত্য হলো অনিশ্চয়তা এড়ানোর কোনো উপায় নেই। আপনি যত বেশি তথ্যের গভীরে যাবেন, আপনার কনফিউশন তত বাড়বে। আর এই কনফিউশন থেকে তৈরি হয় মেন্টাল ফটিগ বা মানসিক অবসাদ। খেয়াল করে দেখবেন, যেদিন আপনি কোনো শারীরিক পরিশ্রম করেন না, সারাদিন শুধু শুয়ে বসে নানা রকম দুশ্চিন্তা করেন, দিন শেষে মনে হয় যেন আপনি পাহাড় কেটে এসেছেন। শরীর চলে না, মাথা ভনভন করে, কারণ আপনার ব্রেন সারাদিন যে পরিমাণ গ্লুকোজ বা এনার্জি খরচ করেছে ওই ফালতু চিন্তার পেছনে, তা ম্যারাথন দৌড়ানোর সমান। তাহলে উপায় কি? এই প্যারালিসিস থেকে বের হওয়ার রাস্তা কি? পিটার হলিন্স এখানে একটি খুব শক্তিশালী মন্ত্র দিয়েছেন, অ্যাকশন বিটস অ্যাংজাইটি, অর্থাৎ কাজ দুশ্চিন্তাকে হারিয়ে দেয়। যখনই আপনি অনুভব করবেন যে আপনি চিন্তার লুপে আটকে যাচ্ছেন, তখনই চিন্তা বন্ধ করে যে কোনো একটা কাজ শুরু করে দিন, সেটা যত ছোট কাজই হোক না কেন। হয়তো ভাবছেন কোন জিম সেন্টারে ভর্তি হবেন, 7 দিন না ভেবে আজকেই ঘরের মেঝেতে 10টা পুশ আপ দিন। হয়তো ভাবছেন কোন বইটা পড়া শুরু করবেন, 10টা রিভিউ না পড়ে হাতের কাছে যেই বইটা আছে তার প্রথম পাতাটা উল্টে পড়ুন। যখনই আপনি আপনার শরীরকে নড়াচড়া করান, যখনই আপনি কোনো অ্যাকশন নেন, আপনার ব্রেন তখন চিন্তা মোড থেকে কাজের মোডে শিফট করতে বাধ্য হয়। কিন্তু সমস্যা হলো অ্যাকশন নেওয়াটা সবসময় সহজ নয়, কারণ আমাদের মাথার ভেতরে একটা ছোট্ট কণ্ঠস্বর আছে যে সারাক্ষণ আমাদের বাধা দেয়। এটাকে বলা যায় আমাদের ইনার ক্রিটিক বা ভেতরের সমালোচক। এই সমালোচক সারাক্ষণ আমাদের কানে ফিসফিস করে বলতে থাকে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সবাই তোমাকে নিয়ে হাসবে। আমরা এই কণ্ঠস্বরটাকে এত বেশি বিশ্বাস করি যে এটাকে আমরা নিজেদের আওয়াজ বলে মনে করি। কিন্তু বইয়ের পরবর্তী গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো আপনাকে আপনার সত্তা এবং আপনার মনের এই বকবকানির মধ্যে একটা দেওয়াল তুলতে হবে। কল্পনা করুন আপনার একজন রুমমেট আছে, সে সারাদিন আপনার পিছু পিছু ঘোরে আর কানের কাছে বলতে থাকে, আজকে আবহাওয়া খুব খারাপ, তুমি বাইরে যেও না, তোমার জামাটা ভালো লাগছে না, তুমি কালকে প্রেজেন্টেশনে নিশ্চয়ই তোতলামি করবে। এরকম একজন বিরক্তিকর মানুষের সাথে কি আপনি এক ছাদের নিচে থাকতে চাইবেন? নিশ্চয়ই না। আপনি হয়তো তাকে পাগল ভাববেন অথবা পুলিশে দেবেন। অথচ আমরা আমাদের মাথার ভেতরের এই বিরক্তিকর রুমমেটটাকে বছরের পর বছর সহ্য করছি। শুধু সহ্যই নয় করছি, তার প্রতিটি কথা আমরা বেদবাক্য বলে মেনে নিচ্ছি। পিটার হলিন্স বলছেন, এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের সচেতনতার পর্যবেক্ষক বা কনশাস অবজারভার হতে হবে। এর মানে হলো আপনাকে খেলার মাঠ থেকে উঠে গ্যালারিতে গিয়ে বসতে হবে। যখন খেলা চলে, খেলোয়াড়রা দৌড়াদৌড়ি করে, মারামারি করে, উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু গ্যালারিতে বসা দর্শক কিন্তু উত্তেজিত হলেও মাঠে নেমে পড়ে না, সে উপর থেকে পুরো খেলাটা দেখে। আপনাকেও আপনার চিন্তার সাথে এই আচরণটাই করতে হবে। যখন কোনো বাজে চিন্তা আসবে, তার সাথে তর্ক করবেন না, শুধু তাকে দেখুন। মনে মনে বলুন, ও, আমার মন এখন আমাকে অপমান করার চেষ্টা করছে, ইন্টারেস্টিং। ব্যাস এটুকুই। যখন আপনি চিন্তাকে শুধুমাত্র পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন তার শক্তি কমে যায়। আপনি বুঝতে পারেন চিন্তাটা আপনি নন, চিন্তাটা আপনার মস্তিষ্কে ঘটে যাওয়া একটা সাময়িক ঘটনা মাত্র।
এই সচেতনতা বা অ্যাওয়ারনেস তৈরি করাটাই হলো প্রথম ধাপ, কিন্তু শুধু সচেতন হলেই চলবে না। আমাদের জানতে হবে কিভাবে সময়ের সঠিক ব্যবহার করে এবং কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে আমরা আমাদের ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করতে পারি। কারণ আমাদের মস্তিষ্ক বিশৃঙ্খলা পছন্দ করে না, সে নিয়ম পছন্দ করে। আর সেই নিয়মগুলো বা মেন্টাল মডেলগুলো নিয়েই আমরা আমাদের পরবর্তী ধাপে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। এখন আপনি জানেন যে আপনি আপনার চিন্তা নন, এবং অ্যাকশন বা কাজই হলো দুশ্চিন্তা কাটানোর ওষুধ। কিন্তু কথা হলো, সব পরিস্থিতিতে কি ধুম করে কাজে ঝাঁপিয়ে পড়া যায়? সব স্ট্রেস বা মানসিক চাপ কি একরকম? না। পিটার হলিন্স এই বইয়ে স্ট্রেস ম্যানেজমেন্টের 4টি খুব প্র্যাকটিক্যাল উপায় বাতলে দিয়েছেন, যাকে তিনি বলেছেন দ্য 4 A's অফ স্ট্রেস ম্যানেজমেন্ট। এই 4টি এ হল অ্যাভয়েড, অল্টার, অ্যাকসেপ্ট এবং অ্যাডাপ্ট। আপনার জীবনে আসা যে কোনো মানসিক চাপ বা ওভারথিঙ্কিংয়ের কারণকে আপনি এই 4টি ছাঁচের যে কোনো একটিতে ফেলে সমাধান করতে পারেন। আসুন এগুলো একটু ভেঙে দেখি। প্রথম এ হল অ্যাভয়েড বা এড়িয়ে চলা। শুনতে হয়তো কাপুরুষোচিত মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আপনার মানসিক শান্তি রক্ষার জন্য কিছু জিনিস এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। ভাবুন তো, আপনার কি এমন কোনো বন্ধু আছে যে সারাক্ষণ নেগেটিভ কথা বলে, যার সাথে কথা বলার পর আপনার নিজেকে ছোট বা হতাশ মনে হয়? অথবা হয়তো আপনি রোজ সকালে ফেসবুকে স্ক্রল করেন আর অন্যদের সাজানো জীবন দেখে নিজের জীবন নিয়ে হীনমন্যতায় ভোগেন? এই ধরনের ট্রিগারগুলো, যা আপনার হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, সেগুলোকে সরাসরি এড়িয়ে চলুন। ওই নেতিবাচক বন্ধুর ফোন ধরা কমিয়ে গিন, সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতিটা কি আমার জীবনে আসলেই দরকার? যদি উত্তর না হয়, তবে নির্দয়ভাবে সেটাকে জীবন থেকে ছেঁটে ফেলুন। মনে রাখবেন, আপনার ব্রেনের র্যাম সীমিত, সেটাকে আজেবাজে জিনিস দিয়ে লোড করবেন না। দ্বিতীয় এ হল অল্টার বা পরিবর্তন করা। সব সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কিছু সমস্যা আছে যেগুলো আপনাকে ফেস করতেই হবে। সেক্ষেত্রে আপনাকে পরিস্থিতি পরিবর্তন করতে হবে। ধরুন, আপনার অফিসের কাজের চাপে আপনি পিষ্ট হয়ে যাচ্ছেন। এটা নিয়ে রোজ রাতে দুশ্চিন্তা করছেন। এখানে এড়িয়ে যাওয়া কোনো সমাধান নয়, কারণ চাকরিটা আপনার দরকার। এখানে সমাধান হলো অল্টার করা। বসের সাথে কথা বলুন, কাজের ডেডলাইন বাড়ানোর অনুরোধ করুন, অথবা সহকর্মীর সাহায্য চান। অর্থাৎ চুপচাপ সহ্য না করে মুখ ফুটে কথা বলুন। আপনার ফিলিংসগুলো নিজের ভেতরে জমিয়ে না রেখে প্রকাশ করে দিন। এতে পরিস্থিতির পরিবর্তন হবে এবং আপনার ওভারথিঙ্কিংয়ের জ্বালানি কমে যাবে। তৃতীয় এ হল অ্যাকসেপ্ট বা মেনে নেওয়া। জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা এড়াতেও পারি না, আবার পরিবর্তনও করতে পারি না। যেমন প্রিয়জনের মৃত্যু, হঠাৎ অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ। এই ধরনের পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি ওভারথিঙ্কিং করি। আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো? আমি যদি ওটা না করতাম তাহলে হয়তো এমন হতো না। এখানে পিটার হলিন্স একটি কঠিন সত্য মনে করিয়ে দিয়েছেন। অতীতকে বদলানো যায় না। যা হয়ে গেছে তার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ করা মানে হলো পাথরের দেওয়ালে মাথা ঠুকে রক্ত বের করা। দেওয়াল ভাঙবে না, শুধু আপনার মাথাই ফাটবে। তাই এই পরিস্থিতিতে সেরা কৌশল হলো ক্ষমা করা এবং মেনে নেওয়া। নিজেকে বলুন, যা হওয়ার ছিল তা হয়েছে, এখন এখান থেকে আমি সামনে কিভাবে এগোতে পারি। মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। মেনে নেওয়া মানে হলো নিজের এনার্জি অতীত থেকে সরিয়ে বর্তমানে নিয়ে আসা। এবং সবশেষ চতুর্থ এ হল অ্যাডাপ্ট বা মানিয়ে নেওয়া। এটা অনেকটা অ্যাকসেপ্টের মতোই, কিন্তু একটু ভিন্ন। এখানে আপনি পরিস্থিতি মেনে নেওয়ার পাশাপাশি নিজের দৃষ্টিভঙ্গি বা স্ট্যান্ডার্ড পরিবর্তন করেন। ধরুন, আপনি পারফেকশনিস্ট। আপনি চান আপনার সব কাজ 100তে 100 নিখুঁত হতে হবে। এই কারণেই আপনি সারাক্ষণ টেনশনে থাকেন। এখানে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। নিজেকে বোঝাতে হবে যে গুড এনাফ ইজ ওকে। 80% ভালো কাজও যথেষ্ট। নিজের প্রতি আপনার যে আকাশচুম্বী প্রত্যাশা, সেটাকে একটু কমিয়ে আনুন। যখন আপনি নিজের কাছে নিজের ডিমান্ড কমিয়ে দেবেন, দেখবেন মাথার ওপর থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে। এই 4টি এ আপনার হাতে এক ধরনের অস্ত্র। যখনই কোনো দুশ্চিন্তা আপনার দরজায় কড়া নাড়বে, আপনি এই 4টি ফিল্টার দিয়ে সেটাকে যাচাই করবেন। আমি কি এটা এড়াতে পারি? আমি কি পরিস্থিতি বদলাতে পারি? যদি না পারি, আমি কি এটা মেনে নেব? নাকি আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো? দেখবেন জট পাকানো সমস্যাগুলো তখন আর অতটা জটিল মনে হবে না। আপনার কাছে একটা পরিষ্কার রোড ম্যাপ থাকবে। কিন্তু সমস্যা হলো, রোড ম্যাপ থাকলেও অনেক সময় আমাদের গাড়ি চলে না, কারণ আমাদের ব্রেন সবসময় এখন বা বর্তমান নিয়ে ভাবতে চায় না।
সে টাইম ট্রাভেল করতে পছন্দ করে। সে কখনো অতীতে গিয়ে দুঃখ বিলাস করে, আবার কখনো ভবিষ্যতে গিয়ে কাল্পনিক ভয়ের সিনেমা বানায়। এই টাইম ট্রাভেলিং বন্ধ করে কিভাবে ব্রেনকে এখন এবং এখানে বেঁধে রাখা যায়, সেটাই আমাদের পরবর্তী আলোচনার বিষয়। কারণ জীবনটা তো আসলে এই মুহূর্তেই ঘটছে, তাই না? আমরা আগের পর্বে দেখলাম কিভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়, কিন্তু স্ট্রেস কমানোর অস্ত্রগুলো ব্যবহার করার জন্য আপনাকে আগে মানসিকভাবে উপস্থিত থাকতে হবে। আপনি যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন কিন্তু আপনার মন থাকে বাড়িতে শুয়ে ঘুমানোর চিন্তায়, তবে আপনি যুদ্ধে হারবেন। আমাদের জীবনের যুদ্ধক্ষেত্র হল বর্তমান মুহূর্ত বা প্রেজেন্ট মোমেন্ট। অথচ গবেষণায় দেখা গেছে মানুষ তার জেগে থাকা সময়ের প্রায় ৪৭% সময় ব্যয় করে এমন সব বিষয় নিয়ে চিন্তা করে যা আসলে এই মুহূর্তে ঘটছে না। পিটার হলেন্স এটাকে বলছেন টাইম ট্রাভেলিং বা সময়ের ভ্রমণ। আপনার শরীরটা হয়তো এখন চেয়ারে বসে আছে, কিন্তু আপনার মন হয়তো ১০ বছর আগের কোনো ব্রেকআপের স্মৃতিতে কাঁদছে, অথবা ৫ বছর পর ক্যারিয়ারে কি হবে সেই চিন্তায় ঘামছে। এই যে আপনি বাস্তবে নেই, এটাই হলো আপনার অসুখী থাকার মূল কারণ। তাহলে উপায় হলো নিজেকে বর্তমানে অ্যাঙ্কার বা নোঙর করা। ভাবুন, একটা নৌকা ঝড়ের কবলে পড়েছে। সে যদি কোনো শক্ত খুঁটির সাথে নিজেকে নোঙর করে রাখতে না পারে, তবে সে ভেসে যাবে। আমাদের জীবনের খুঁটি হলো আমাদের ইন্দ্রিয় বা সেন্সেস। বইটিতে একটি চমৎকার টেকনিকের কথা বলা হয়েছে, যার নাম 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক। এটি অ্যাংজাইটি বা অতিরিক্ত দুশ্চিন্তা কমানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে। যখনই আপনার মনে হবে চিন্তার ঝড় শুরু হয়েছে, তখনই থামুন এবং আপনার চারপাশ থেকে 5টি জিনিস খুঁজুন যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হতে পারে সেটা দেওয়ালের ঘড়ি, জানালার পর্দা বা আপনার নিজের হাতের আঙুল। এরপর 4টি জিনিসের দিকে মনোযোগ দিন যা আপনি স্পর্শ করতে বা অনুভব করতে পারছেন। চেয়ারের শক্ত ভাব, পরনের কাপড়ের টেক্সচার বা পায়ের নিচে মেঝের ঠান্ডা অনুভূতি। তারপর 3টি শব্দ শোনার চেষ্টা করুন: বাইরের গাড়ির আওয়াজ, ফ্যানের শব্দ বা নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ। এরপর 2টি জিনিসের গন্ধ নেওয়ার চেষ্টা করুন এবং সবশেষে একটি জিনিসের স্বাদ অনুভব করার চেষ্টা করুন। এই টেকনিকটি কেন কাজ করে জানেন? কারণ আপনার ইন্দ্রিয়গুলো, চোখ, কান, নাক, এরা টাইম ট্রাভেল করতে পারে না। আপনার চোখ কেবল বর্তমানের জিনিসই দেখতে পায়, আপনার কান কেবল বর্তমানের শব্দই শুনতে পায়। তাই যখন আপনি জোর করে আপনার মনোযোগকে ইন্দ্রিয়ের ওপর ফোকাস করেন, তখন আপনার মাঙ্কি মাইন্ড অতীত বা ভবিষ্যৎ থেকে ছিটকে বর্তমানে ফিরে আসতে বাধ্য হয়। পিটার হলেন্স আরও একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন, যা হলো ন্যারেটিভ ফোকাস ভার্সেস ডাইরেক্ট এক্সপিরিয়েন্সিং ফোকাস। সহজ করে বলি, ধরুন আপনি বৃষ্টিতে ভিজছেন। আপনার ন্যারেটিভ ফোকাস বা বর্ণনামূলক মন তখন বলবে, ইস, কাদা লেগে জামাটা নষ্ট হলো, এখন ঠান্ডা লাগবে, কালকে অফিস মিস হবে। অর্থাৎ সে ঘটনার ওপর নিজের মতামত বা জাজমেন্ট চাপাচ্ছে। অন্যদিকে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সিং ফোকাস বা প্রত্যক্ষ অনুভবের মন বলবে, বৃষ্টির ফোঁটাগুলো গায়ে ঠান্ডা লাগছে, মাটির সোদা গন্ধ আসছে, শব্দটা ঝমঝম করছে। এখানে কোনো ভালো মন্দের বিচার নেই, আছে শুধু অনুভব। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে আমাদের এই বিচারক মনটাকে ছুটি দিতে হবে এবং অনুভবকারী মনটাকে জাগিয়ে তুলতে হবে। জাজমেন্ট বা বিচার করা থেকেই যত কষ্টের শুরু। এটা খারাপ হলো, ওটা ভালো হলো না, এই ট্যাগগুলো লাগানো বন্ধ করুন। কিন্তু মুশকিল হলো, আমরা তো রোবট নই যে সুইচ টিপলেই জাজমেন্ট বন্ধ হয়ে যাবে। আমাদের আবেগ আছে, রাগ আছে, ভয় আছে। অনেক সময় আমরা চাইলেও বর্তমান মুহূর্তে থাকতে পারি না, কারণ আমাদের সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট এতটাই দুর্বল যে কাজের চাপে আমাদের দম ফেলার সময় থাকে না। আর যখন হাতে সময় থাকে না, তখন ব্রেন প্যানিক মোডে চলে যায়। তাই বর্তমান মুহূর্তে শান্ত থাকার জন্য আপনাকে আগে আপনার সময়কে বাগে আনতে হবে। আপনার মনে হতে পারে, সময় ব্যবস্থাপনার সাথে দুশ্চিন্তার কি সম্পর্ক? সম্পর্কটা গভীর, কারণ বিশৃঙ্খল রুটিন হলো দুশ্চিন্তার সবচেয়ে বড় বন্ধু। তাহলে চলুন এবার আমরা দেখব কিভাবে স্মার্টলি সময় ম্যানেজ করে আপনি আপনার ব্রেনকে একটু হাঁপ ভাড়ার সুযোগ করে দিতে পারেন। পিটার হলিন্সের দেওয়া স্মার্ট গোল এবং টাইম ব্লকিং মেথডগুলো এখানে গেম চেঞ্জার হতে পারে। অনেকেই মনে করেন ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা একটি মানসিক সমস্যা, কিন্তু পিটার হলিন্স আমাদের একটি ভিন্ন দৃষ্টিকোণ দেখিয়েছেন। অনেক সময় এটি আসলে একটি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সমস্যা। আপনি যখন জানেন না আপনার দিনটা কিভাবে কাটবে বা কোন কাজটা আগে করবেন, তখন আপনার মস্তিষ্ক অনিশ্চয়তায় ভোগে। আর আমরা আগেই জেনেছি, অনিশ্চয়তা মানেই দুশ্চিন্তা। ভাবুন তো, আপনার সামনে 10টি কাজ পড়ে আছে, আপনি জানেন না কোনটা ধরবেন। আপনি একবার ইমেল চেক করছেন, একবার ফাইলে হাত দিচ্ছেন, আবার ফোন টিপছেন। দিন শেষে দেখলেন কোনো কাজই ঠিকমতো হয়নি,
কিন্তু আপনি ক্লান্ত। এই ক্লান্তি থেকেই জন্ম নেয় হতাশা এবং নেতিবাচক চিন্তা। এই বিশৃঙ্খলা দূর করার জন্য লেখক দুটি শক্তিশালী টুলের কথা বলেছেন। প্রথমটি হল স্মার্ট গোলস। আমরা অনেকেই লক্ষ্য ঠিক করি এভাবে: আমি অনেক টাকা জমাবো বা আমি ওজন কমাবো। এগুলো খুবই অস্পষ্ট লক্ষ্য। আপনার মস্তিষ্ক অস্পষ্টতা পছন্দ করে না। সে জানতে চায় ঠিক কত টাকা এবং কবে নাগাদ। তাই আপনার লক্ষ্য হতে হবে স্মার্ট। এস মানে স্পেসিফিক বা সুনির্দিষ্ট। টাকা জমাবো না বলে বলুন, আমি 50,000 টাকা জমাবো। এম মানে মেজারেবল বা পরিমাপযোগ্য। আপনি যেন বুঝতে পারেন আপনি লক্ষ্যের কতটা কাছে আছেন। এ মানে অ্যাটেইনেবল বা অর্জনযোগ্য। এমন লক্ষ্য ঠিক করবেন না যা অবাস্তব। 1 মাসে 10 কেজি কমানোর চিন্তা আপনাকে শুধু দুশ্চিন্তাই দেবে, রেজাল্ট দেবে না। আর মানে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক। এই লক্ষ্যটা কি আপনার জীবনের বড় ছবির সাথে মিলছে? টি মানে টাইম বাউন্ড বা সময়সীমা। কবে করব সেটা ঠিক করা। আমি আগামী 6 মাসের মধ্যে 50,000 টাকা জমাবো। যখন আপনি আপনার লক্ষ্যগুলোকে এভাবে ভেঙে ফেলেন, তখন আপনার মস্তিষ্ক একটা পরিষ্কার রাস্তা দেখতে পায়। সে তখন কি হবে বলে প্যানিক করে না। দ্বিতীয় টুলটি হল টাইম ব্লকিং বা সময়কে ভাগ করে নেওয়া। মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করা হল ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় বন্ধু। আমরা ভাবি আমরা সুপারহিরোর মতো একসাথে সব করছি, কিন্তু আসলে আমরা আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে ফেলছি। পিটার হলিন্স পরামর্শ দেন, দিনটাকে ছোট ছোট ব্লকে ভাগ করে নিন। যেমন সকাল 9টা থেকে 10টা শুধু কঠিন কাজটা করবেন। এই সময়ে ফোন সাইলেন্ট থাকবে, ইমেল বন্ধ থাকবে। এরপর 10টা থেকে 10টা 15 একটা বিরতি। এই বিরতিতে আপনি হাঁটবেন বা গান শুনবেন। এরপর আবার কাজের ব্লক। যখন আপনি ব্রেনকে বলেন, আগামী 1 ঘন্টা তোমাকে আর দুনিয়ার কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, শুধু এই একটা কাজ ছাড়া, তখন ব্রেন একটা স্বস্তি পায়। সে ফোকাস করার সুযোগ পায়। আর একটা মজার টেকনিক হল ওয়ারি টাইম বা দুশ্চিন্তার সময় নির্ধারণ করা। এটা শুনতে অদ্ভুত লাগলেও খুব কার্যকর। সারা দিন যখনই কোনো দুশ্চিন্তা মাথায় আসবে, নিজেকে বলবেন, এখন না, আমি বিকেল 5টায় এটা নিয়ে চিন্তা করব। একটা খাতায় দুশ্চিন্তাটা লিখে রাখুন এবং কাজে ফিরে যান। বিকেল 5টা থেকে 5টা 20, এই 20 মিনিট হলো আপনার অফিসিয়াল দুশ্চিন্তার সময়। ওই সময়ে বসে যত খুশি নেতিবাচক চিন্তা করুন, কেউ বাধা দেবে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? বিকেল 5টায় যখন আপনি ওই খাতাটা খুলবেন, দেখবেন সকালের সেই ভয়ঙ্কর সমস্যাটা এখন আর অতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না। অথবা আপনি ভুলেই গেছেন কেন ওটা নিয়ে টেনশন করছিলেন। এই টেকনিকটি আপনার ব্রেনকে শেখায় যে সব চিন্তাকে তাৎক্ষণিক গুরুত্ব দেওয়ার দরকার নেই। সময়ের এই নিয়ন্ত্রণ আপনাকে একটা স্ট্রাকচার বা কাঠামো দেয়। আর স্ট্রাকচার মানেই সেফটি। যখন আপনার মন নিরাপদ বোধ করে, তখন সে অহেতুক লাফালাফি বন্ধ করে দেয়। কিন্তু এত কিছু করার পরেও, রুটিন মানার পরেও, মাঝে মাঝে আমাদের কনফিডেন্স তলানিতে গিয়ে ঠেকে। আমরা নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহ করতে শুরু করি। মনে হয়, আমি কি আসলেই পারব? এই আত্মবিশ্বাসহীনতা বা সেলফ ডাউট হল আর একটা বড় ভাইরাস যা আমাদের কুড়ে কুড়ে খায়। টাইম ম্যানেজমেন্ট দিয়ে আপনি বাইরের বিশৃঙ্খলা সামলাতে পারবেন, কিন্তু ভেতরের এই হীনমন্যতা কিভাবে সামলাবেন? কিভাবে নিজেকে বিশ্বাস করবেন যখন আপনার অতীত ব্যর্থতাগুলো আপনাকে উপহাস করছে? চলুন, পরের ধাপে আমরা সেই ইনস্ট্যান্ট কনফিডেন্স তৈরির মন্ত্রগুলো জেনে নিই। আমরা এতক্ষণ রুটিন, সময় এবং ফোকাস নিয়ে কথা বললাম। কিন্তু ধরুন আপনি সব ঠিকঠাক করলেন, তারপরও একটা ইন্টারভিউয়ের ঠিক আগে বা কোনো নতুন কাজ শুরুর মুহূর্তে আপনার হাত পা কাঁপছে। মাথার ভেতরের সেই কণ্ঠস্বর বলছে, তুমি পারবে না, তুমি যোগ্য নও। এই মুহূর্তগুলোতে আপনার দরকার ইনস্ট্যান্ট কনফিডেন্স বা তাৎক্ষণিক আত্মবিশ্বাস। পিটার হলিন্স এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আত্মবিশ্বাস কোনো জাদুর কাঠি নয় যা আকাশ থেকে পড়ে। এটি একটি মানসিক অবস্থা যা আপনি নিজেই তৈরি করতে পারেন। আর এর জন্য তিনি আমাদের কিছু মেন্টাল হ্যাক শিখিয়েছেন। প্রথম হ্যাকটি হল দ্য সামওয়ান এলস টেকনিক বা অন্য কেউ হওয়ার অভিনয়। ভাবুন তো, এমন কোনো নায়ক বা চরিত্র যাকে আপনি খুব সাহসী মনে করেন। হতে পারে সেটা সিনেমার জেমস বন্ড বা বাস্তবে আপনার কোনো সাহসী বন্ধু। যখনই আপনি ভয় পাবেন, নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতিতে জেমস বন্ড থাকলে কি করত? সে কি ভয়ে কুঁকড়ে যেত, নাকি বুক টান করে হাসি মুখে পরিস্থিতির মোকাবিলা করত?
মজার ব্যাপার হলো যখন আপনি কোনো সাহসী চরিত্রের মতো অভিনয় করতে শুরু করেন আপনার ব্রেন সেটাকে সত্যি বলে ধরে নেয় সাইকোলজিতে একে বলা হয় ফেক ইট টেল ইউ মেক ইট আপনি যখন সোজা হয়ে দাঁড়ান চোখের দিকে তাকিয়ে কথা বলেন এমনকি যদি ভেতরে ভয়ও থাকে আপনার শরীর আপনার মস্তিষ্কে সংকেত পাঠায় যে আমরা নিয়ন্ত্রণে আছি আর মস্তিষ্ক তখন ভয়ের হরমোন কমিয়ে আত্মবিশ্বাসের হরমোন রিলিজ করতে শুরু করে দ্বিতীয় হ্যাকটি হল র্যাশনালাইজেশন বা যুক্তির ব্যবহার আমাদের ইনার ক্রিটিক বা ভেতরের সমালোচক সাধারণত খুব অযৌক্তিক কথা বলে সে বলে সবাই তোমাকে ঘৃণা করে আচ্ছা সত্যিই কি সবাই পৃথিবীর ৭০০ কোটি মানুষই কি আপনাকে চেনে বা অফিসের সবাই কি সারাদিন আপনাকে নিয়েই ভাবছে যখনই এমন কোনো চিন্তা আসবে সেটাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান নিজেকে আইনজীবী হিসেবে ভাবুন প্রমাণ চান প্রমাণ দাও যে সবাই আমাকে ঘৃণা করে দেখবেন আপনার সমালোচকের কাছে কোনো শক্ত প্রমাণ নেই সে চুপসে যাবে তৃতীয় হ্যাকটি হল দ্য ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ কি হতে পারে আমরা ভয় পাই কারণ আমরা অজানা ভবিষ্যৎকে বাঘের চেয়েও বড় করে দেখি কিন্তু যদি আপনি বাঘটার চোখের দিকে তাকান নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি হতে পারে ধরুন আপনি প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছেন সবচেয়ে খারাপ কি হতে পারে আপনি তোতলামি করবেন মানুষ একটু হাসবে বস বকা দেবে আচ্ছা তাতে কি আপনি মারা যাবেন আপনার জীবন কি শেষ হয়ে যাবে না যখন আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিটা মেনে নেন তখন ভয়টা আর আপনাকে জিম্মি করে রাখতে পারে না আপনি ভাবেন ও এইটুকুই এটা তো আমি সামলে নিতে পারবো এই টেকনিকগুলো আপনাকে তাৎক্ষণিক সাহস যোগাবে কিন্তু মনে রাখবেন এগুলো হলো ব্যথানাশক ওষুধের মতো তাৎক্ষণিক আরাম দেবে কিন্তু রোগটা সারাবে না রোগটা সারাতে হলে আপনাকে আপনার মানসিকতার গভীরে গিয়ে পরিবর্তন আনতে হবে আপনাকে আপনার চিন্তার ইনপুট বদলাতে হবে কারণ আপনি যদি সারাদিন নেতিবাচক খবর দেখেন বিষাক্ত মানুষের সাথে মেশেন আর দুঃখের গান শোনেন তবে পৃথিবীর কোনো টেকনিকই আপনাকে বাঁচাতে পারবে না কম্পিউটার সায়েন্সে একটা কথা আছে গার্বেজ ইন গার্বেজ আউট আপনি মাথায় যা ঢোকাবেন চিন্তায় সেটাই বেরিয়ে আসবে তাই আমাদের শেষ এবং চূড়ান্ত ধাপ হল কিভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং ইনপুট পরিবর্তন করে একটি পজিটিভ লাইফস্টাইল তৈরি করতে পারি কারণ যুদ্ধটা একদিনের নয় এটা প্রতিদিনের যুদ্ধ আর এই প্রতিদিনের যুদ্ধে জেতার জন্য আপনার দরকার একটি শক্তিশালী ঢাল চলুন সেই ঢালটি তৈরির উপায় জেনে নেওয়া যাক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মাঙ্কি মাইন্ডকে চিনেছি স্ট্রেস কমানোর 4টি এ শিখেছি বর্তমান মুহূর্তে থাকার কৌশল জেনেছি এবং আত্মবিশ্বাস বাড়ানোর হ্যাকগুলো পকেটে পুরেছি কিন্তু এই সব কিছুই ব্যর্থ হতে পারে যদি আপনি আপনার মানসিক পরিবেশ বা মেন্টাল এনভায়রনমেন্ট ঠিক না রাখেন পিটার হলিন্স খুব জোর দিয়ে বলেছেন আমাদের মন হলো স্পঞ্জের মতো সে তার চারপাশের সব কিছু শুষে নেয় আপনি যদি একটি ময়লা ড্রেনে স্পঞ্জ ফেলে রাখেন সে নোংরা পানিই শুষে নেবে আর যদি পরিষ্কার পানিতে রাখেন সে পরিষ্কার থাকবে তাই শেষ ধাপটি হল কিউরেটিং ইয়োর ইনপুটস বা আপনার ইনপুটগুলো বাছাই করা প্রথমেই আপনার সোশ্যাল মিডিয়া ফিড চেক করুন কাদের ফলো করছেন তারা কি আপনাকে ইন্সপায়ার করে নাকি তাদের পোস্ট দেখলে আপনার হিংসা বা হতাশা বাড়ে যদি উত্তর দ্বিতীয়টা হয় তবে আনফলো বোতামটি চাপতে দ্বিধা করবেন না আপনার মানসিক শান্তি অন্য কারোর লাইক বা ভিউয়ের চেয়ে বেশি জরুরি দ্বিতীয়ত আপনার আশেপাশের মানুষ জিম রন নামের এক বিখ্যাত দার্শনিক বলেছিলেন আপনি হলেন সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান আপনার বন্ধুরা কি সারাক্ষণ অভিযোগ করে তারা কি পরচর্চা পছন্দ করে যদি তাই হয় তবে ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করুন এমন মানুষের সাথে মিশুন যারা সমাধান নিয়ে কথা বলে সমস্যা নিয়ে নয় এবং তৃতীয়ত কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড এটা কোনো আধ্যাত্মিক বুলি নয় এটা বিজ্ঞান মস্তিষ্ক একসাথে ভয় এবং কৃতজ্ঞতা অনুভব করতে পারে না আপনি যখনই কোনো কিছুর জন্য মনে প্রাণে কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো ফিল গুড হরমোন রিলিজ হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 3টি ছোট জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে সেটা মায়ের হাতের রান্না বা বিকেলের সুন্দর বাতাস এই ছোট্ট অভ্যাসটি আপনার ব্রেনকে স্ক্যানিং করতে শেখাবে আগে আপনার ব্রেন স্ক্যান করত কোথায় বিপদ আছে আর এখন সে স্ক্যান করবে কোথায় ভালো কিছু আছে বন্ধুরা কন্ট্রোল ইয়োর থটস বইটির সারমর্ম আসলে খুব সহজ আপনি আপনার মনের ভিকটিম নন আপনি আপনার মনের আর্কিটেক্ট বা স্থপতি এতদিন হয়তো আপনি অজান্তেই একটা এলোমেলো নকশার বাড়ি বানিয়েছিলেন যেখানে জানালা দিয়ে শুধু দুশ্চিন্তার বাতাস আসত কিন্তু আজ আপনার হাতে নকশা বদলানোর ক্ষমতা আছে
আজ আমরা যা যা শিখলাম, সচেতন হওয়া, স্টপ বলা, রিপ্লেস করা এবং বর্তমানে ফোকাস করা, এগুলো একদিনে আপনার জীবন বদলে দেবে না। এটা জিম করার মতো। একদিন জিমে গেলে যেমন বডি বিল্ডার হওয়া যায় না, তেমনি একদিন পজিটিভ চিন্তা করলেই মেন্টাল মাস্টার হওয়া যায় না। এটা প্র্যাকটিস, প্রতিদিন, প্রতি মুহূর্তে। হয়তো কালকেই আবার ওভারথিংকিং করবেন, হয়তো আবার পুরনো ভয়ে কুকড়ে যাবেন, কিন্তু তাতে হতাশ হবেন না, কারণ এখন আপনার কাছে টুলস আছে। আপনি জানেন কি করতে হবে। যখনই পথ হারাবেন, আবার এই ভিডিওতে ফিরে আসুন। আবার নিজেকে মনে করিয়ে দিন, আমি আমার চিন্তা নই, আমি আমার চিন্তার পর্যবেক্ষক। আপনার এই নতুন যাত্রায় বুক এক্সপ্লোরার সবসময় আপনার পাশে আছে। আমরা বিশ্বাস করি একটি সঠিক বই বা একটি সঠিক চিন্তা পুরো জীবনটাই বদলে দিতে পারে। যদি আজকের এই আলোচনা আপনার মনের কোনো একটা জট খুলতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে আমাদের জানান বইয়ের কোন টেকনিকটি আপনি আজ থেকেই অ্যাপ্লাই করবেন। থট স্টপিং নাকি 54321 গ্রাউন্ডিং। নিজে ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের নতুন কোনো জাদুকরি দুনিয়ায়। ততক্ষণ পর্যন্ত চিন্তা পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। ধন্যবাদ।